4 দিনের সফরে লন্ডনের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 13 জুনের সাক্ষাৎ হবে তারেক রহমানের সঙ্গে। থাইল্যান্ডে চিকিৎসা শেষে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। করোনা নেই বলে গ্রেফতার করা হয়নি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশে বিদেশে নানা ষড়যন্ত্র করছে পতিত আওয়ামী লীগ, সালাউদ্দিনের অভিযোগ। বিশেষ কোনো দলকে সুবিধা দিলে সরকারে আস্থা হারাবে মানুষ, রিজভির মন্তব্য। 3.5 লাখের বেশি চামড়া জমা পড়েছে সাভারের ট্যানারিতে, জানালেন শিল্প উপদেষ্টা। সরকারের বেঁধে দেয়া দাম পাচ্ছেন না চট্টগ্রামের বিক্রেতারা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 4 দিনের সফরে লন্ডনের পথে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যা 7:30টায় প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে। বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ ডক্টর ইউনূসকে কিংস চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড 2025-এর জন্য মনোনীত করেছেন রাজা তৃতীয় চার্লস। রাজার হাত থেকে এই পুরস্কার গ্রহণ করবেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। 11 জুন রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চ্যাথাম হাউসে তার বিশেষ ভাষণ দেওয়ার কথা। সফর শেষে 14 জুন প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী 13 জুন এই সাক্ষাৎ হবে। সোমবার রাতে বিএনপির মিডিয়া উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত হয় বলে জানায় দলটির মিডিয়া উইং। বিভিন্ন সূত্রে জানা যায়, তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের সাক্ষাৎটি সৌজন্য সাক্ষাৎ হলেও তাদের মধ্যকার এই আলোচনার দিকে নজর থাকবে দেশ বিদেশে বাংলাদেশের সব মানুষের। নির্ধারিত কোনো ইস্যু না থাকলেও তাদের আলোচনায় গুরুত্ব পাবে জাতীয় নির্বাচন ইস্যু। স্থায়ী কমিটি থেকে এই সংক্রান্ত কয়েকটি প্রস্তাবনা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও সংসার ইস্যুতেও তৈরি কিছু জটিলতার সমাধান আসতে পারে এই বৈঠকে। এই বিষয়ে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বিস্তারিত জানাবেন। থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রবিবার দিবাগত রাত 1:30টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ জানান, আব্দুল হামিদ সাধারণ যাত্রীর মতোই দেশে এসেছেন, কোনো প্রোটোকল চাননি। ফ্লাইট থেকে হুইল চেয়ারে করে আব্দুল হামিদকে নামিয়ে আনা হয়। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডক্টর নওশাদ খান। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের পতনের 9 মাস পর গত 8 মে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। তার দেশ ছাড়া নিয়ে তখন আলোচনা সমালোচনার ঝড় ওঠে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, তদন্তে দোষী প্রমাণ হলে আইনের আওতায় নেওয়া হবে তাকে। কেউ নির্দোষ হলে কেন সাজা হবে এমন প্রশ্ন করে তদন্তে অপরাধ মোটামুটি প্রমাণিত না হওয়ার আগ পর্যন্ত কাউকে গ্রেফতার করা হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনারাই কিন্তু সবসময় বলছেন নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়। এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশে যত শিগগিরই সম্ভব সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। বিকেলে কক্সবাজারের পেকুয়া উপজেলায় বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন শেষে এক সমাবেশে তিনি একথা বলেন। এ সময় সালাউদ্দিন আহমেদ আরও বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের একদলীয় শাসনের অবসান হলেও তারা দেশে এবং বিদেশে বসে নানা ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করছে। ষড়যন্ত্র মোকাবেলায় সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। যে কোনো ইস্যুতে ধর্ম ও শহীদদের টেনে এনে একটি রাজনৈতিক দল সরকারের উপর প্রভাব বিস্তার করছে, এমন অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। তিনি বলেন, পরিকল্পিত এজেন্ডা বাস্তবায়নের অংশ এটি।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সাংবাদিকদের সাথে আলাপে একথা জানান তিনি। রুহুল কবির আরও বলেন, জনগণের আবেগকে ধারণ করলে সরকার বিতর্কিত হবে না, তবে বিশেষ কোনো দলকে সুবিধা দিতে গেলে সরকারের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে। মানুষ কি স্বাচ্ছন্দ্যে ঈদ করতে পেরেছে এমন প্রশ্ন রেখেছেন রিজভী। চাঁদাবাজ দখলদারদের কেন ধরা হচ্ছে না এমন প্রশ্নও করেন তিনি। বলেন, সব অন্যায়ের বিপক্ষে বিএনপির অবস্থান। শাসনের অবসান চাই আমরা প্রত্যেকেই। যে কোনো একটা ইস্যুতে ধর্মকে টেনে নিয়ে আসা হয়, শহীদকে টেনে নিয়ে আসা হয়, রক্তকে টেনে নিয়ে আসা হয়। এটার উদ্দেশ্য হচ্ছে একটা পরিকল্পিত এজেন্ডার মধ্যে দিয়ে সেই রাজনৈতিক দল দুই একটি এই কথাটি বলছেন এবং সরকারের উপর তারা প্রভাব বিস্তার করছেন বলে আমার মনে হয় এবং সরকারকে তাদের পথে নিয়ে আসার চেষ্টা করছেন। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, দৃশ্যমান সংস্কার হলে এপ্রিলে নির্বাচন নিয়ে কোনো দ্বিমত থাকবে না। পঞ্চগড় শহরে চৌরঙ্গীর মোড়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন সার্জিস আলম। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনকালীন সংস্কার ও বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানান তিনি। এ সময় তার সাথে ছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, দলের পঞ্চগড় সদর উপজেলার সমন্বয়ক তানভীরুল বারী নয়ন সহ এনসিপির স্থানীয় নেতাকর্মীরা। দৃশ্যমান বিচারিক প্রক্রিয়া, এই বিচারিক প্রক্রিয়াটি আমরা দেখতে পাই মৌলিক সংস্কারগুলো আমাদের সামনে দৃশ্যমান হয় এবং নির্বাচনকালীন কিছু সংস্কার প্রয়োজন রয়েছে বিচার বিভাগের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, নির্বাচন কমিশনের। এগুলো সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। বাংলাদেশের এই নির্বাচনে আমরা লেভেল প্লেয়িং একটি ফিল্ড দেখতে চাই, যেখানে ছোট দল হোক বড় দল হোক সবাই তাদের জায়গা থেকে স্বচ্ছ এবং এই সুষ্ঠু একটি নির্বাচনে একদম স্বয়ংক্রিয় এবং স্বয়ংসম্পূর্ণভাবে এই নির্বাচনগুলোতে তারা অংশগ্রহণ করতে পারবে এবং তারা যারা ঈদের ছুটি আরও কয়েকদিন থাকলেও কিছু কিছু কর্মস্থল খোলায় জীবিকার তাগিদে অনেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন। পাশাপাশি ঈদ শেষে অনেকেই এখন বেড়াতে যাচ্ছেন ঢাকার বাইরে। দর্শক, এই মুহূর্তে রাজধানী কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী মামুন আবদুল্লাহ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মামুন, কমলাপুরে ফিরে আসা মানুষের সংখ্যা কেমন দেখছেন? রাজধানী ছেড়ে যাওয়া ট্রেনগুলোর কি অবস্থা? জি সুমি, আজকে আসলে ঈদের চতুর্থী দিন বলা চলে, যেহেতু শনিবার ঈদ হয়েছে, আজকে মঙ্গলবার। তো আজকে কিন্তু আসলে কর্মজীবী মানুষরা ঢাকায় ফিরছেন, যেমন তার চেয়ে বেশি সংখ্যক মানুষ ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে কিন্তু যাচ্ছেন। আপনাকে যদি একটু পেছনে দেখায় যে অসংখ্য মানুষ কিন্তু বাড়ি ফেরার জন্য কিংবা আপনার বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার জন্য তারা কিন্তু এই রেল স্টেশনে আসছেন। এবং একই সাথে আপনি জানেন যে যেহেতু লম্বা একটি ছুটি আছে, এবার আসলে 10 দিনের ছুটি, সেই 10 দিনের ছুটি থাকার কারণে অনেকেই আসলে ঢাকাতে ঈদ করে যারা ঢাকায় কোরবানি দেন তারা আসলে একটু স্বাচ্ছন্দ্যে তারা আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাচ্ছেন। এরকম অসংখ্য মানুষ আমরা পেয়েছি। ট্রেনগুলোতে কিন্তু বেশ মোটামুটি সিটগুলা ফিল আপ, তবে ট্রেনের ছাদে চড়ে যাওয়ার যে দৃশ্য সেটি কিন্তু নেই। কিন্তু মানুষের যে বাড়ি ফেরার যে টান, নারীর টানে বাড়ি ফেরা, সেটি কিন্তু আছে বেশ। এবং আপনি যেটি বলছিলেন যে কর্মজীবী মানুষরা আসলে ঢাকা ফিরছে কিনা, হ্যাঁ ঢাকায় ফিরছে, তবে সেটির সংখ্যা আসলে খুব একটা বেশি না। যাদের খুব বেশি তারা, যেহেতু এবার ঈদের ছুটির সংখ্যাও আসলে বেশি, যেহেতু আপনার 10 দিন ছুটি ঈদুল আজহা, এবং আপনি জানেন যে গত রমজানের আসলে যে ঈদ, সে রোজার ঈদেও কিন্তু প্রায় 9 দিনের মতো ছুটি ছিল। তখনও কিন্তু মানুষ বেশ স্বাচ্ছন্দ্যে যাতায়াত করেছে, মানুষ গিয়েছে এবং মানুষ স্বাচ্ছন্দ্যে এসেছে। এবারও ঠিক আসলে তাই, এবারও মানুষ আসলে খুব স্বাচ্ছন্দ্যে যাচ্ছে। এবং এখনও আসলে যেহেতু সরকারি অফিস আদালত খোলেনি, তবে বেসরকারি কিছু অফিস আসলে খোলা থাকার কারণে কিছু মানুষ আসছেন, কর্মজীবী মানুষ। তবে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যেহেতু করোনার সংক্রমণ বেড়ে যাচ্ছে, মানুষকে আসলে বলা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে যে তারা যেন মাস্ক পরে এই জনসাধারণ এবং গ্যাদারিং জায়গাগুলোতে যেন তারা আসে। তবে সেটি আমরা খুব বেশি পরিলক্ষিত দেখিনি। যারা একটু সচেতন মূলত তারাই মাস্ক পরে এই গ্যাদারিং জায়গাগুলোতে তারা আসছেন। তো সুমি, এই ছিল আমার কাছে আসলে বাড়ি ফেরা মানুষের সবশেষ খবর। মামুন, আপনাকে ধন্যবাদ।
এবারের ঈদে ঢাকায় দক্ষিণ সিটি কর্পোরেশন ৩১,২৬৬ টন কোরবানি পশুর বর্জ্য অপসারণ করেছে, আর উত্তর সিটি কর্পোরেশন ২০,৮৮৯ টন। কোরবানির বর্জ্য অপসারণ নিয়ে আলাদা সংবাদ সম্মেলনে ঢাকার ২ সিটি কর্তৃপক্ষ এই তথ্য জানায়। ঢাকা দক্ষিণের বর্জ্য অপসারণের সমাপ্তি টানলেও চলমান রয়েছে উত্তর সিটি কর্পোরেশনের কাজ। ঈদের তৃতীয় দিনের মাথায় আনুষ্ঠানিকভাবে কুরবানির পশুর বর্জ্য অপসারণ নিয়ে আলাদা সংবাদ সম্মেলন করে ঢাকার ২ সিটি কর্পোরেশন। সোমবার বিকেলে ঢাকা ওয়াসা কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক জানান, ঈদের ৩ দিনে মোট ১,৬৬,৭৮৮টি পশু কুরবানি হয়েছে, আর কুরবানির বর্জ্য অপসারণে দক্ষিণ সিটিতে ১২,৮৫৩ জন কর্মী কাজ করেছে। ঢাকা দক্ষিণের মোট ৭৫টি ওয়ার্ডের ৩১,২৬৬ টন বর্জ্য অপসারণ করার কথা জানান তিনি। আমাদের প্রায় ১২,৮৫৩ জন কর্মী কাজ করেছেন এবং ২,০৭৯টি যানবাহন আমরা ব্যবহার করেছি, আর আমাদের যন্ত্রচালিত বিশেষ ইকুইপমেন্ট ৩৪৪টি আমাদের এই কাজে নিয়োজিত ছিল। ১২ ঘন্টার ভিতরে শতভাগ বর্জ্য অপসারণ করা এবং পরের দ্বিতীয় এবং তৃতীয় দিনের বর্জ্য অপসারণ করা, এবং এখনও আমাদের কর্মীরা কিন্তু মাঠে আছে, তারা বর্জ্য কালেকশন করতেছে। একই দিন বিকেলে কুরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে উত্তর সিটিতে সংবাদ সম্মেলন করেন প্রশাসক। এবার উত্তর সিটিতে মোট 4,67,000 পশু কুরবানি হয়েছে। 20,889 টন বর্জ্য অপসারণ করার কথা জানায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আজকে 2টা পর্যন্ত যদি আমরা আমাদের হিসাব ধরি, 2টা পর্যন্ত আমরা 20,889 টন বর্জ্য উৎপাদিত হয়েছে, যেটা আমরা কালেক্ট করতে পেরেছি এবং ল্যান্ডফিলে আমরা ডাম্প করতে পেরেছি। এখনও তো ময়লা জেনারেট হচ্ছে, এটা হচ্ছে একটা বড় বিষয়, কারণ আজকে বিকালেও কিছু কোরবানি হবে অনেক জায়গায়, তো সেগুলো কোরবানি হলে আমরা সেগুলো কালেকশন করব। তো সুতরাং অফিসিয়ালি আমরা ভেবেছিলাম আজকে ময়লা কোরবানির বর্জ্য অপসারণের আমরা সমাপ্তি ঘোষণা করব, কিন্তু সেটা আমরা কন্টিনিউ করব আমরা সমাপ্তি ঘোষণা না করে। কারণ হচ্ছে যে আমরা জনগণের সাথেও কথা বলে দেখেছি যে আপনারা এই যে পার্টিগুলোর মধ্যে মাংস বানানো হয় সেগুলো অনেকে কিন্তু রেখে দেন, 1-2 দিন পরেও সেগুলো ডাস্টবিনের মধ্যে কিন্তু পৌঁছান। অনেক জায়গায় এখনো বর্জ্য রয়েছে, তাই বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। সাভারের বিসিক শিল্পনগরী ট্যানারিতে এই পর্যন্ত 3.5 লাখের বেশি কোরবানি পশুর চামড়া এসেছে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান। এদিকে এবার 80 লাখ পিস চামড়া সংগ্রহ হয়েছে বলে ধারণা করছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের। সাভারের হেমায়তপুরের বিসিক শিল্পনগরী হরমে সোমবার দুপুরে ট্যানারি মালিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই তথ্য জানান। এছাড়া সারা দেশে আরও 7,50,000-এর বেশি চামড়া রয়েছে, সেগুলো খুব শিগগিরই ট্যানারি কারখানাতে নেয়ার ব্যবস্থা করবে সরকার। উপদেষ্টা জানান, ট্যানারি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার আধুনিক করার উদ্যোগও নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পরে তিনি একটি ট্যানারির কাঁচা চামড়ার ব্যবস্থাপনা পরিদর্শন করেন। শিল্পের সক্ষমতাটা আমরা বাড়াতে চাই, কিন্তু যেন চামড়াটা নষ্ট না হয় সেটাও চেষ্টা করছি। এই জন্যই এই রপ্তানির প্রশ্নটা এসেছে। এটা আমরা দেখছি যে আমাদের এই শিল্পের সংরক্ষণের জন্য যা করা সম্ভব আমরা করব। সরকারিভাবে ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম 5 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হলেও চট্টগ্রামে সেই দাম পাচ্ছেন না বিক্রেতারা। কোরবানি দাতাদের কাছ থেকে চামড়া কিনে আড়তদারদের কাছে বিক্রি করতে গিয়ে হতাশ মৌসুমী ব্যবসায়ীরা। আড়তদাররা বলছেন, মৌসুমী ব্যবসায়ীরা চামড়ার দাম না বুঝে কিনছেন, তাদের পক্ষে অযৌক্তিক দামে চামড়া কেনা সম্ভব নয়। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন শাহেদা পিয়া। পশু কোরবানির পরপরই চট্টগ্রামে কাঁচা চামড়া সংগ্রহ করতে শুরু করেন মৌসুমী ব্যবসায়ীরা, কিন্তু মহানগরীর আতুরার ডিপো এলাকার চামড়ার আড়তে গিয়ে হতাশ তারা। এছাড়া আড়তদাররা ছাগলের চামড়া না কেনায় বিক্রি করতে না পেরে নষ্ট হয়ে গেছে অনেক চামড়া। মৌসুমী ব্যবসায়ীরা বলছেন, কোরবানি দাতাদের কাছ থেকে প্রতিটি চামড়া 500 থেকে 600 টাকা করে কিনলেও আড়তদাররা 300 থেকে 350 টাকার বেশি দামে কিনতে রাজি হচ্ছে না। এতে আর্থিক ক্ষতির মুখে তারা। সিজনি ব্যবসায়ী যারা আছে ওরা গ্রাম থেকে 500, 600, 800 টাকা চামড়া কিনছে, কিন্তু এখানে মূল্য আছে 100, 150 টাকা, 200 টাকা। আমি কিছু চামড়া কিনতে আমার প্রায় 30,000 টাকা লস হয়েছে। সরকার যে বলছিল 1150 টাকা যে একটা রেট দিছে, এই তুলনামূলক দেখে আমরা
অনেকে কিন্তু আগ্রহ করে চামড়া নিছে। আমরা চামড়া নিয়ে আসছি, ওরা বলতেছে 200 আর 250 টাকা, 300 টাকা এর মধ্যে। আড়তদাররা বলছেন লবণযুক্ত চামড়ার দাম 1150 টাকা নির্ধারণ করেছে সরকার। লবণ ছাড়া চামড়া বেশি দামে কেনার সুযোগ নেই। বাজার পরিস্থিতি না বুঝেই বেশি দামে চামড়া কিনে পরে বিক্রিতে লোকসানে পড়ে। মালের সাইজ হিসাবে, মালের কোয়ালিটি হিসাবে কতগুলো চামড়া আমরা কিনতেছি যে 300 টাকা, ওইখানে আমাদের এগুলো বাদ যাবে আমি বিক্রি করতে পারবো। তারপরে আমরা সবাই মিলে অন্ততপক্ষে চামড়াটা সুস্থভাবে সংরক্ষণ করার জন্য, চামড়া যেন নষ্ট না হয়, সবাই আমরা লাভ হোক লোকসান হোক এটা পরে দেখবো, কিন্তু চামড়াগুলো আমরা সুস্থভাবে সংরক্ষণ করার জন্য চেষ্টা করতেছি। চট্টগ্রামে এবছর 4 লাখ কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছেন আড়তদাররা। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ও লবণের দাম কম থাকায় এবার আড়তে ভালো দাম পাওয়ার আশা করলেও হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ যেন অনিশ্চিত হয়ে না পড়ে সেই বিষয়ে লক্ষ্য রাখার তাগিদ দিয়েছেন জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। পাশাপাশি নির্বাচনে যুবক ও প্রবাসীদের ভোট নিশ্চিতের দাবি জানিয়েছেন তিনি। মৌলভীবাজারের বড়লেখায় জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অভিযোগ করেন প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা বলা হলেও নাগরিকত্বের প্রথম অধিকার ভোট থেকে বঞ্চিত হচ্ছেন তারা, যেটা একদমই ঠিক নয়, আর এটা মেনে নেওয়া হবে না বলেও জানান ডক্টর শফিকুর রহমান। যাতে সুষ্ঠু হয়, জনগণ যাতে তার পছন্দের আদর্শ ব্যক্তি এবং দলকে বাছাই করে নিতে পারে, তার সপক্ষে নিজের ভোট দিতে পারে। এই জন্য দেশবাসী অবশ্যই আমরা সবাই মিলে পাহারাদারের ভূমিকা পালন করব। উত্তর মালয়েশিয়ার ইস্ট ওয়েস্ট হাইওয়েতে বাস ও মিনি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত 15 শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 31 জন। বাসটি সুলতান ইদ্রিস এডুকেশন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ছিলেন, তবে তাদের মধ্যে বাংলাদেশি কেউ ছিলেন কিনা তা জানা যায়নি। পেরাক রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয় সময় রবিবার রাত 1টার দিকে থাইল্যান্ড সীমান্তবর্তী মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর বাসটি উল্টে যায় এবং মিনি ভ্যানটি সড়কের পাশের খাদে পড়ে যায়। কিছু যাত্রী নিজে থেকেই বেরিয়ে আসতে সক্ষম হন, কেউ কেউ গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন, বাকিরা বাসের ভেতরেই আটকা পড়েছিলেন। দুর্ঘটনাস্থলেই 13 জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেয়ার পর আরও 2 জন মৃত্যুবরণ করেন। স্থানীয় উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে সংশ্লিষ্টদের সহায়তার নির্দেশ দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সংবাদ শেষ করব ক্রাউন ইভেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 4 দিনের সফরে লন্ডনের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 13 জুন সাক্ষাৎ হবে তারেক রহমানের সঙ্গে। থাইল্যান্ডে চিকিৎসা শেষে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। করোনা নেই বলে গ্রেফতার করা হয়নি বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশে বিদেশে নানা ষড়যন্ত্র করছে পতিত আওয়ামী লীগ। সালাউদ্দিনের অভিযোগ, বিশেষ কোনো দলকে সুবিধা দিলে সরকারের আস্থা হারাবে মানুষ। রিজভির মন্তব্য। 3.5 লাখের বেশি চামড়া জমা পড়ছে সাভারের ট্যানারিতে, জানালেন শিল্প উপদেষ্টা। সরকারের বেঁধে দেয়া দাম পাচ্ছেন না চট্টগ্রামের বিক্রেতারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।